মহাবালেশ্বর থেকে লোনাভালা যাওয়ার পথে প্যারাগ্লাইডিংয়ের স্পটটা চোখে পড়ল। প্যারাগ্লাইডিং করার মতো টাইম আমাদের হাতে নেই, কিন্তু ওই স্পটটা এতটাই সুন্দর এবং ওখান থেকে নিচের যে ভ্যালি আমরা রাস্তা থেকে যা দেখতে পাচ্ছি সেটাও অপূর্ব। বোঝাই যাচ্ছে প্যারাগ্লাইডিং করলে, প্যারাগ্লাইডিংয়ে যখন ওপর থেকে নিচটা দেখতে পাওয়া যাবে সেটা দারুণ লাগবে, দুর্ধর্ষ লাগবে। রাস্তার ধারে দাঁড়িয়ে যে একটু দেখবো সেই উপায়ও পাচ্ছি না। ন্যাশনাল হাইওয়ে ও দূরে ওই যে ড্রাইভার বলছে ওই বাঁ দিকের ওই এক্সটেন্ডেড পোর্শনটা ওইটা হচ্ছে প্যারাগ্লাইডিং, ওইখান থেকে হচ্ছে, ওইখান থেকে শুরু হচ্ছে। যেখানে নামাবে সেখান থেকে আবার নিয়ে এসে এই যে এখান থেকে শুরু হচ্ছে, এখান থেকে শুরু হচ্ছে, উপরে প্যারাগ্লাইডিং চলছে আমরা দেখলাম। আর ঝলঝলে মুক্ত আকাশে সে এক অপূর্ব দৃশ্য, সুন্দর লাগছে দেখতে, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর লাগছে। এই দেখেই এবারের মতো আশা মিটিয়ে নিতে হবে। আশা রইল পরবর্তীকালে কোনো সময় যদি প্যারাগ্লাইডিং করতে পারি সেই সময় যেন থাকে। আমি জানি না আমি ক্যামেরায় কতটা ধরতে পারছি, কিন্তু সত্যি বলছি বাসের জানালা থেকে নিচের এই দৃশ্য যে কি অপূর্ব লাগছে দেখতে, তা আমি ভাষায় ব্যক্ত করতে পারবো। সমতল ভূমিতে নেমে এসেছি। এবার বিভিন্ন টানেল ক্রস করে পুনা শহরের উপর দিয়ে চলে যাব লোনাভালা। পুনাতে কিছু ফোর্ট আছে, সেগুলো দেখার ইচ্ছে আছে পথে। ন্যাশনাল হাইওয়ে 160 আর ন্যাশনাল হাইওয়ে 48, এই দুটোর মধ্যে কোনো একটাতে রয়েছি, এক্স্যাক্টলি বলতে পারছি না কোনটা, কিন্তু অপূর্ব রাস্তা এবং রাস্তার পাশে যে সমস্ত লেক, দূরে সহ্যাদ্রি তাদের রেখা দেখা যাচ্ছে, অপূর্ব। আবার রাস্তাটা মাঝে মাঝে নিচের দিকে নামে, সামনে বসলে, গাড়ির সামনে বসলে দারুণ লাগছে। নিচের দিকে নামছে, যেমন এখন নামছে, আবার নেমেই আবার ওপর দিকে উঠছে। জানি না ক্যামেরাতে কতটা ধরা পড়ছে, কিন্তু দুর্ধর্ষ, মানে লং ড্রাইভের পক্ষে অত্যধিকভাবে আদর্শ রাস্তা আর কি। দূরে যে টানেলটি দেখা যাচ্ছে সেটির নাম হচ্ছে নিউ কাতরাজ টানেল। এটি NH 48-এর উপরে রয়েছে। পুনে শহর যেতে গেলে এই টানেলের ভেতর দিয়ে ক্রস করতে হবে। এই টানেলটি 1 কিলোমিটারেরও বেশি লম্বা, 1.2 আর 1.3 এর লেন্থ। দারুণ টানেলটি, দারুণ। চলে এসেছি ভাজা কেভস দেখার জন্য। এটি আমাদের রাস্তাতেই পড়েছে, মুম্বাই পুনা এক্সপ্রেসওয়েতে, পুনা শহরের কাছেই। ভাজা গ্রামের 400 ফিট ওপরে 2nd সেঞ্চুরি BC-র বুদ্ধিস্ট গুহা, বুদ্ধিস্ট স্তূপ এখানে রয়েছে। ভাজা কেভস দেখার জন্য কিন্তু হাঁটার প্রস্তুতি নিয়ে নেবে, তার কারণ এখানে কিন্তু কোনো রকম গাড়ি, সাইকেল, রিক্সা কিচ্ছু নেই। পুরোপুরি হেঁটে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে, বেশ খানিকটা, অনেকটাই যেতে হবে। অসুবিধা হবে না, বুঝতেই পারছেন, দেখছেন তো ছোট্ট বাচ্চা কেমন দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। বেড়াতে যাওয়া খুব চাপের, খালি ওঠো আর নামো। সত্যি সিঁড়ি দিয়ে উঠতে উঠতে কথাই মনে হচ্ছিল যে বেড়াতে যাওয়া কিন্তু কম চাপের নয়। আমাদের অন্তত কোনো কিছুই বাদ দিতে ইচ্ছা করে না। যা কিছু দেখার আছে কোনো জায়গায় বেড়াতে গেলে সবটুকুই যেন
আগ্রাসী উপবাসী ক্ষুধা নিয়ে একেবারে গিলে খেয়ে নিতে ইচ্ছে করে, কিন্তু তার জন্য পরিশ্রমও করতে হয় বই কি। এই তো এসে গেছি তো, ওই তো কেক দেখা যাচ্ছে। ওয়া है ना खीरा कितना का है 28 पीस। সিঁড়ি বেয়ে উপরে উঠতে কারো কারো কষ্ট হচ্ছে, আবার কারো কারো একটুও কষ্ট হচ্ছে না, বরং দৌড়ে দৌড়ে উপরে উঠে গেল। যাই হোক, যেটা বলছিলাম যে একটি 5 বছরের শিশু সহ এবং আরেকটি 14 বছরের ছেলে সহ আমাদের দলের সদস্য সংখ্যা হচ্ছে এই মুহূর্তে 14 জন। 14 জনের জন্য ভাজা কেভে টিকিট কাটতে আমাদের লাগলো 660 টাকা। উপরে উঠে প্রথমে যেটাই চোখ পড়লো সেটা দেখে তো হতবাক, কোথায় দেখেছি মনে করতে পারছি না। তো আমার জীবনসঙ্গী সে মনে করিয়ে দিল বেলুড় মঠের গর্ভগৃহের স্ট্রাকচারটি ঠিক এই রকম। তখন মনে পড়ে গেল, হ্যাঁ, স্বামীজি তো সারা ভারতবর্ষ ভ্রমণ করেছিলেন একটা সময়। উনি এই সমস্ত জায়গা ওনার পরিদর্শন করা, সেটা বিভিন্ন জায়গায় আমরা লেখা আছে এরকম দেখেওছি। তো এই সমস্ত জায়গা থেকেই উনি বেলুড় মঠ কেমন দেখতে হবে, তার ডিজাইন কীরকম হবে, সেটা উনি রীতিমতো আলোচনা করে গিয়েছিলেন, যে ভারতের সমস্ত দিকের সমস্ত কিছুর ছোঁয়া বেলুড় মঠের গঠনের মধ্যে থাকবে। উনি দেখে যেতে পারেননি, কিন্তু পুরোটাই উনি ভেবে রেখে গিয়েছিলেন। বৌদ্ধ ধর্মের প্রতি ওনার চিরকালই বিরাট একটা অনুরাগ ছিল, সে অনুরাগের প্রকাশ বেলুড় মঠের গর্ভগৃহ। তাকিয়ে দেখুন বন্ধুরা, ঠিক মিল পেয়ে যাবেন। ভাজা কেকের ভেতরে কেমন ইকো হচ্ছে দেখুন। এগুলো বৌদ্ধ শ্রমণদের থাকার জায়গা, এটা আন্দাজেই বলছি। অসম্ভব সুন্দর একটা ইকো হচ্ছে। হ্যালো, বুদ্ধং শরণং গচ্ছামি। ছোট ছোট প্রকোষ্ঠ, নিচটা দেখা যাচ্ছে অসম্ভব সুন্দর, 2000 বছরের পুরনো। এই ঘর থেকে আবার এই ঘরে যাওয়া যায়। কতগুলো ঘর এখানে, দেখ 3-4খানা ঘর আছে এখানে। এই জায়গাটার সঙ্গে বেলুড় মঠের মূল মন্দিরের স্ট্রাকচারে অনেক মিল পাওয়া যাচ্ছে। হতেই পারে তার কারণ স্বামীজি বৌদ্ধ স্থাপত্যকে মাথায় রেখেছিলেন বেলুড় মঠে ডিজাইন করার সময়, এবং কীরকম হবে বেলুড় মঠ সেটা কিন্তু স্বামীজি বলে গিয়েছিলেন, যদিও উনি দেখে যেতে পারেননি। এইটা হচ্ছে একতলার অংশ, প্রকোষ্ঠগুলি। এখানে বৌদ্ধ শ্রমণরা থাকতেন। আমরা দোতলাটা ঘুরে এলাম, কিন্তু সেই সিঁড়িটা তো নতুন তৈরি। এটা সম্ভবত আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যারা এটার প্রোটেকশানে রয়েছেন তাদের তৈরি করা। সিঁড়ি কোথায় আছে ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। এটা আরেকটা দিক।
ওঠার সাহস পাচ্ছি না। এটা প্রায় মৃত্যু সিঁড়ির মতোই হয়ে গেছে। এই আর একটা উইং, অনেকগুলো উইং আছে। अरे बाबा कत बौद्ध स्तूप। ये अंदर में पूरा है भाई साहब, अंदर में ये सब पूरा है, जाने सकता है ना? हम लोग नहीं जा सकते लेकिन है, जगह है। आप लोग जा सकते हैं ना? कितना जगह है अंदर? हाँ ये सब ऐसा ही था या गिर चुके हैं? ये सब ऐसा ही था या क्या चीज क्या है ये सब? हाँ वो है बौद्ध स्तूप हम बोलते हैं, ये स्तूपस हैं। हाँ आप क्या यहाँ काम करते हैं? अच्छा, आर्कियोलॉजिकल सर्वे ऑफ इंडिया के अंदर में है। अच्छा, সত্যি কথা বলতে এতগুলি বৌদ্ধ স্তূপ একসঙ্গে আমি কখনো দেখিনি, কোনোদিনও আমি এই দৃশ্য দেখিনি। এটা ভাজা কেভের একটা বৈশিষ্ট্য। ও এইটা অনুযায়ী তো ওটা এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে এটা অনুযায়ী করে দিয়েছে। কত কিলোমিটার আছে? 10 কিলোমিটার আছে ওখানে। 10 কিলোমিটার পুরা রাউন্ড? না ই না, কারলা আছে, কারলা। हाँ डिस्टेंस कारला। अच्छा यहाँ से वो 5 बजे बंद हो जाएगा? ओ अच्छा। এটা হলো কোকম জুস, লোকাল মহারাষ্ট্রিয়ান ড্রিঙ্ক। কখনো সুযোগ পেলে ছাড়বেন না, অবশ্যই খেয়ে দেখবেন, দারুণ খেতে। দেখা হচ্ছে পরবর্তী কেভে, কারলা কেভ। টাটা।